দুটো পার্টে হবে। ফার্স্ট পার্টে যখন প্রশ্ন উত্তর করবো তখন তোমরা সেকেন্ড পার্টটা করে নেবে। শুভ বললে আমার কথা শুনলে না। ফার্স্ট পার্টে হবে, তারপর যখন প্রশ্ন উত্তর হবে পলিটিক্যাল, তারপর ততক্ষণে তোমরা ওখানে ক্লিক করবে, এখানে মাঝখানে করবে না, আমাকে হিসাব করবে, তো আমি ওই পার্টে যাবো। ওকে, ওটা চলে আসবে তখন প্রথমে। ঠিক আছে, হ্যাঁ। হ্যাঁ, শুরু করবো। আচ্ছা, আপনাদের যাদের প্রশ্ন থাকবে তারা এইখানে চলে আসবেন, এদিকে বাঁদিকে ক্রস করার দরকার নেই তাহলে, কারণ অনেকেই বলে যারা দেখে বা শোনে যে উত্তর শুনছি কিন্তু প্রশ্ন শুনছি না। তো আপনাদের কথা শোনা উচিত, এটা আগে ভাবা হয়নি, কারণ আমাদের দেশে বা রাজ্যে মোটামুটি প্রশ্নের চল উঠে গেছে। ওয়ান ওয়ে হয় মোবাইলে, সেখানে দাঁড়িয়ে উল্টো দিক থেকে কোনো কথা শোনা যায় না। তা আমার মনে হয় দুটোই প্রশ্ন হওয়া উচিত, উত্তর হওয়া উচিত। 2, আমাদের গতকাল রাজ্য কমিটির বৈঠক হয়েছে, একদিনের বৈঠক। গতকাল সারাদিন আমরা আলোচনা করেছি। 1.5 মাস আগে করেছিলাম, তারপরে এই 1.5 মাস উৎসব, ছুটি, আন্দোলন, প্রতিবাদ, দ্রোহ, নানান ঘটনা এবং যে ঘটনাগুলির জন্য আমাদের রাজ্যের এখন বদনাম হচ্ছে সেইগুলো যথারীতি ধর্ষণ, গণধর্ষণ, খুন চলেছে। সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করার চেষ্টা করা হয়েছে। তার মধ্যে দাঁড়িয়ে সিপিআইএম তার সিদ্ধান্ত অনুযায়ী একদিকে যেমন আমাদের সম্মেলনের পর্যায়ে চলছে, একেবারে নিম্ন স্তরে শাখা ভিত্তিক সম্মেলন প্রায় শেষ হবে। তারপরে আমাদের যেটা নির্বাচিত কমিটি প্রথম পর্যায়ের এরিয়া, সেই এরিয়া সম্মেলন শুরু হয়েছে। আগামী এই নভেম্বর এবং ডিসেম্বর জুড়ে এরিয়া কনফারেন্সগুলো হবে। তার মধ্যে জেলা সম্মেলন শুরু হবে। জেলা সম্মেলনের পরে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে রাজ্য সম্মেলন হবে। তারপর আপনারা জানেন মাদুরাইয়ে সর্বভারতীয় সম্মেলন হবে, পার্টি কংগ্রেস এপ্রিলের গোড়ায়। এগুলো সব আপনাদের জানা। আজকে ডানকুনিতে এখান থেকে আমাকে যেতে হবে, ও বেলা বিকেলবেলা সভা আছে গড়গাছায়। হুগলিতে যেহেতু রাজ্য সম্মেলন হচ্ছে, তার অভ্যর্থনা সমিতি গঠিত হবে। এই সম্মেলন নিয়ে যেরকম পর্যালোচনা হয়েছে, অগ্রগতি নিয়ে কথাবার্তা হয়েছে, শিডিউল অনুযায়ী যেভাবে এগোচ্ছে সেটা আশাপ্রদ, উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে হচ্ছে। তার সঙ্গে রাজনৈতিক যে বিভিন্ন বিষয়গুলো আমরা এই সময় প্রচারে নিয়ে আসতে চেয়েছিলাম, বিশেষত মূল্যবৃদ্ধি ভয়াবহ, সবজি, পেঁয়াজ, আলু, ডিম কোনটাতেই হাত দেওয়া যাচ্ছে না। এবং দ্বিতীয়ত বেকারি। এখন দেখবেন যেখানে বিধানসভা নির্বাচন হচ্ছে, মহারাষ্ট্র ইত্যাদি, ঝাড়খণ্ডে, বেকারি একটা বড় ইস্যু। সবাই নানা রকমের প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু দেশের সরকার এই কথা বলেই এসেছিল। যেহেতু গত লোকসভা নির্বাচনে তারা যে জ্ঞান দিয়েছিলেন তাতে জি ফর গরিব বলেছিলেন, ওয়াই ফর ইউথ বলেছিলেন, তারপরে তারা এ ফর অন্নদাতা বলেছিলেন, এন ফর নারী বলেছিলেন, মহিলা। অথচ এই সময় ইউথদের যে সমস্যা বেড়েছে, উত্তরপ্রদেশে দেখছেন ছাত্র, পরীক্ষার্থী, চাকরি প্রার্থী তারা মাঠে ময়দানে লড়ছে। মেইনলাইন মিডিয়া দেখাচ্ছে না, আলাদা কথা, কিন্তু সরকারকে বাধ্য করেছে যাতে বলপ্রয়োগ না করে, গুলি না চালায়। মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন, বিশেষত যৌবনের। আর মহারাষ্ট্র তো প্রতিশ্রুতি হচ্ছে নির্বাচনের সময় আবার, কিন্তু সবচেয়ে বেশি বেকারির হার। আমরা বলেছিলাম এই সময় বেকারি নিয়ে, মুদ্রাস্ফীতি, মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গে মানুষের আয় নিয়ে এটা প্রচার আন্দোলন এবং সম্মেলনের সময়ও
প্রচারের সঙ্গে যুক্ত করা। নারী নির্যাতন, কৃষকদের সমস্যা, কৃষি সমস্যা, মজুরি, গ্রামে কাজ না পাওয়া, 100 দিনের কাজের টাকা হাফিজ করে দেওয়া, দুর্নীতি, কেন্দ্র সরকারের না দেওয়া, রাজ্য সরকারের অপদার্থতা, কাজ হচ্ছে না। এই সময় লিন পিরিয়ডে সবচেয়ে বেশি মনরেগা দরকার ছিল, কিন্তু কাজ হয়নি, কাজ বন্ধ। কেন্দ্র সরকারও খুশি, রাজ্য সরকারও খুশি, শুধু পরস্পর দোষারোপ করতে পারে। আমরা নারী নির্যাতন নিয়ে, আরজিকর কাণ্ড নিয়ে যেরকম পরপর আন্দোলন করছিলাম, গোটা দেশে পার্টির কল ছিল সমান অধিকার, নারী নির্যাতনের বিরুদ্ধে আমাদের নামতে হবে এবং লড়াই করতে হবে। আর তার পাশাপাশি বিজেপি সরকার এই সময় ওয়ান ভোট, ওয়ান নেশন ওয়ান ভোট যে প্রস্তাবকে আবার নড়াচড়া করছিল, তার বিরুদ্ধে মানুষকে জনমত তৈরি করার জন্য আমাদের প্রচার চলছিল। কেন, কার স্বার্থে, কীভাবে এটা আমাদের গণতন্ত্র, সংসদীয় গণতন্ত্র, তার পরম্পরা, তার বিরোধী, যুক্তরাষ্ট্র কাঠামো তার বিরোধী এবং কতটা অবাস্তব, সেটা নিয়ে আমরা স্টক টেকিং করি। আমরা এই আন্দোলন যারা মনে করেছিলেন উৎসবে ফিরুন, আমরা দেখলাম উৎসবের মরশুমেও আন্দোলন সংগ্রাম জোরদারভাবে হয়েছে। কলকাতার বুকেও রাজপথে আছড়ে পড়েছে, আবার সেটা জুনিয়র ডাক্তারদের হোক, সিনিয়র ডক্টরদের হোক, সরকারি হোক, বেসরকারি চিকিৎসক হোক, মহিলা হোক, যুব হোক, শ্রমিক, কৃষক, কর্মচারী, শিক্ষক, সাধারণ মানুষ, নাগরিক সমাজ, তারা প্রতিবাদে সোচ্চার হয়েছেন এবং মফস্বলের শহরে হচ্ছে, তার সঙ্গে সাংস্কৃতিক কর্মীরা নেমেছেন, ধরে সংস্কৃতি করেছেন। এই 90 দিন হলো, তার হলো, 100 দিন হচ্ছে, তার হলো। আমরা আগামী 21 তারিখে ওই সিবিআই কে যখন হাইকোর্ট দিল তদন্তের ভার, তার 100 দিন, 21শে নভেম্বর, আমরা সেদিন সিবিআই এর দপ্তর অভিযান করব, সিজিও কমপ্লেক্স। সিপিআইএম রাজ্য কমিটির সিদ্ধান্ত হয়েছে 24 পরগনা উত্তর, দক্ষিণ, কলকাতা, হাওড়া, হুগলি লাগোয়া অঞ্চল, নদিয়া লাগোয়া অঞ্চল, শহরাঞ্চল এবং যেখান থেকে যোগাযোগ আছে তারা আসবেন। জবাবদিহি চাই আমরা। তার সঙ্গে এবং তাকে সাক্ষী সাবুত লোপাট করার যে চেষ্টা, মিথ্যাচার করা, ঠকবাজি করা, দুর্নীতি দুষ্কৃতি চক্রকে চালিয়ে যাওয়ার জন্য তার বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইয়ে যাতে আরো সুসংবদ্ধ হয় সেই প্রয়াস আমরা চালাবো, চেষ্টা করছি এবং আশাবাদী আমরা। তার সঙ্গে দাঁড়িয়ে শুধু মেডিকেল কলেজ, জুনিয়র ডক্টর, ছাত্র, অধ্যাপক, ডাক্তার নয়, সর্বগামী যাতে হয় সেজন্য ওরা যেরকম আলাপ আলোচনা করছেন এবং যেভাবে এইসব তিলোত্তম, অভয়া মঞ্চ ইত্যাদি গড়ে উঠেছে, যারা প্রতিবাদী মানুষের কণ্ঠস্বরকে একদিকে সোচ্চার করার জন্য আর অন্যদিকে প্রতিবাদী কণ্ঠস্বরকে দাবানোর জন্য
আটকানোর জন্য, থামানোর জন্য সরকারি প্রয়াস চলছে, গুন্ডামি মস্তানিয়া চলছে, ভয় দেখানো হচ্ছে, মিথ্যা মামলা হচ্ছে, গণতান্ত্রিক অধিকারকে খর্ব করার চেষ্টা করা হচ্ছে, প্রচারে বাধা তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং মিথ্যাচার করা হচ্ছে তাদেরকে বদনাম করার জন্য। আমরা আরো সেটা গোটা রাজ্যব্যাপী যাতে সুসংহত হয় এবং শহর থেকে গ্রাম, গ্রাম বন্দর, মাঠ, আলপথ, রাজপথ সর্বগামী হয়, সেই চেষ্টা আমরা করব নভেম্বর ডিসেম্বর মাস জুড়ে। এবং ডিসেম্বর মাসে আশা করি আপনারা তার প্রতিফলন দেখতে পাবেন, আরো জোরদার আন্দোলন কিভাবে সংগঠিত হয়। তার সঙ্গে স্থানীয় যে সমস্ত বিষয় আপনি জানেন, এই সময়ের মধ্যে 30-এর বেশি এই ধরনের বিভিন্ন ঘটনা ঘটেছে যা আগে ঘটতো না, প্রায় মহামারী আকার ধারণ করেছে, সেগুলোকেও জুড়ে নেওয়া। সেই জয়নগর থেকে জয়গাঁও হতে পারে, সেটা পশ্চিমাঞ্চলে হতে পারে, আদিবাসী মেয়ে হতে পারে, তন্মরাদা হতে পারে, গৃহবধূ হতে পারে, নাবালিকা হতে পারে, শিশু হতে পারে। এই যে নিরাপত্তার প্রশ্ন অনেক বড় করে দেখা দিয়েছে, সেটাতে সব আন্দোলনকে একসাথে আমরা যদি জুড়বার চেষ্টা করি এবং ন্যায় এবং বিচারের দাবিকে আরো সোচ্চার করতে চেষ্টা করি, সেই ব্যাপারে আমরা সিপিআইএম তার যা ভূমিকা যতটা করণীয়, বিভিন্ন সংগঠন, গণসংগঠন, নাগরিক সমাজ তাদের সঙ্গে আমাদের আরো বেশি সম্পৃক্ত হতে হবে। আপনাদের কোনো প্রশ্ন থাকে? 21শে নভেম্বর এই জন্যই 100 দিন। আর বাংলার ইতিহাসে আন্দোলন সংগ্রামের যৌথ আন্দোলনে এই যে বিভাজনের কথা বলা হয়, হিন্দু মুসলমান ভাগ করা হয়, তার বিরুদ্ধে 21শে নভেম্বর একটা স্বর্ণের দিন। 70 বছর আগে, তার 70 বছর হচ্ছে এবারে 1945 সালে আজাদ হিন্দ ফৌজের সেনানীদের যখন গ্রেপ্তার করেছিল ইংরেজ, স্বাধীনতা আন্দোলনের অংশ হিসেবে এই কলকাতা উত্তাল হয়েছিল, বাংলা উত্তাল হয়েছিল, গোটা দেশব্যাপী উত্তাল হয়েছিল। লাল কিলে সে আই আওয়াজ, সাইকেল দিল শাহনওয়াজ, সাইকেল দিল শাহনওয়াজ। আজকে তাদের উত্তরাধিকারীকে সেটাকে ভাগ করছে যারা। এবং সেখানে প্রথম স্বাধীনতা আন্দোলনে বাংলার বুকে প্রথম পুলিশের গুলিতে শহীদ হন রামেশ্বর ব্যানার্জি এবং আব্দুল সালাম, ছাত্র যুব নেতা, স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী ছিলেন রামেশ্বর ব্যানার্জি, আর তার সঙ্গে জওয়ান নওজওয়ান শ্রমিক আব্দুল সালাম। তার প্রতিবাদে আবার আন্দোলন আরো ছড়িয়ে পড়ে, জানেন সেটা দেশব্যাপী হয়। তাহলে রামেশ্বর ব্যানার্জি এবং আব্দুল সালাম 21শে নভেম্বর বাংলার বুকে ঠিক স্বাধীনতার প্রাক্কালে প্রথম শহীদ যারা পুলিশের গুলিতে, তার আগে ফাঁসি দেখেছেন অনেকেই, অন্যান্যভাবে পেয়েছেন। আমরা জানি যতীন দাস তোমাকে এই জেলের মধ্যে অত্যাচারের বিরুদ্ধে এবং অধিকারের দাবিতে অনশন করে তিনি তার দেহত্যাগ করেন, শহীদ হন। কিন্তু পুলিশের গুলিতে প্রথম শহীদ। এখানে আসতে হবে এবং পরে যা প্রশ্ন করবেন আর আমি বুঝে যাবো, তাহলে এখানে চলে আসবেন। তাহলে সেলিমদা, এই মুহূর্তে যখন আরজিকর আন্দোলন নিয়ে আপনারা কথা বলছেন, সেই সময় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে ট্যাব দুর্নীতি, সেই ট্যাব দুর্নীতি নিয়ে তোলপাড় হচ্ছে। কিন্তু মুখ্যমন্ত্রীও কিছুক্ষণ আগে বললেন যে সিট গঠন করেছেন। শিক্ষা পোর্টাল, রাজ্যের শিক্ষা পোর্টাল, সেটা কতটা সুরক্ষিত এবং কতটা সুরক্ষিত নয়, এই প্রশ্নটা তো ভাবাচ্ছে। এবং রাজ্য সরকারের আরো বেশ কিছু স্কিম রয়েছে, লক্ষ্মীর ভান্ডার সহ বেশ কিছু স্কিম, যেখানে গ্রাহকদের বা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে একটা ডিরেক্ট লিঙ্ক, সেই সুরক্ষা নিয়েও তো একটা বড়সড় প্রশ্ন থেকে যায়। তাহলে অ্যাকাউন্টগুলো সুরক্ষা কোথায়? নিরাপত্তা একটা বড় প্রশ্ন। নারী নিরাপত্তা, শিশু নিরাপত্তা, বয়স্ক নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা, তার সঙ্গে দাঁড়িয়ে সামাজিক নিরাপত্তা এবং এই যে সাইবার জগতে আরো বেশি ডেটা সিকিউরিটি, সেটা তো বড় বিষয়। অনেকে মনে করছে সব পাসওয়ার্ড হবে আর আরো বেশি ভালো হবে, সোজাসুজি অ্যাকাউন্টে টাকা ঢুকবে। কার টাকা কার অ্যাকাউন্টে ঢুকছে? এটা শুধু আরজিকর নয়, আরজিকর তো চোখ খুলে দেখিয়ে দিল মানুষকে, যেটা আমরা বারবার বলছিলাম, দুর্নীতি দুষ্কৃতি যোগ, তার সঙ্গে প্রশাসনিক যোগ।
যেটা একটা দুর্নীতিতন্ত্র তৈরি করেছে। কোন স্কিমে নেই, শুধু ট্যাব। আমি বললাম ভর্তি থেকে রেজাল্ট, নিয়োগ, সবাই তো দেখা যাচ্ছে সেগুলোকে হ্যাক করে হোক বা তার মধ্যে ঢুকে দিয়ে হোক বিভিন্ন তথ্য লোপাট করা হয়েছে। আবাস যোজনার টাকা কারোর খাতায় গেছে। কি করে গেছে? 100 দিনের কাজের টাকা, জব কার্ড কেউ পাচ্ছে, আর কেউ কাজ পাচ্ছে না কেউ, আর অ্যাকাউন্টে কারোর নামে ঢুকেছে, আর অন্য কোনো প্রধান উপপ্রধানের খাতায় চলে গেছে। এটা দুর্নীতি। ট্যাবের ক্ষেত্রে তাই হয়েছে। Because this government has no tab on this corruption. আমাদের রাজ্যে আগে জামতারা বলতেন আপনারা, এখন এরকম জেলায় জেলায় জামতারা কলকাতায় তৈরি হয়েছে, দুর্নীতি দুষ্কৃতির যোগ আছে বলে। সংখ্যালঘুদের স্কলারশিপ স্টাইপেন্ডের টাকা কোটি কোটি টাকা লোপাট হয়েছে, তাদের তৃণমূলের নেতারা যুক্ত, কোনো তদন্ত হচ্ছে না, কোনো মিডিয়া রিপোর্ট নেই। আদিবাসী, তপশিলি, যে কোনো সরকারের যে কাজে টাকা ইনভলভমেন্ট আছে সেখানেই নামে বেনামে একজনের টাকা অন্যজন আত্মসাৎ করেছে, এক জায়গার টাকা অন্য জায়গায় দিয়েছে। এটাই তো দুর্নীতিতন্ত্র। আমরা তার বিরুদ্ধে প্রথম থেকে বলে আসছি, আর এখন তো আরো জোরদার আনা হচ্ছে। কালকে আপনারা মালদায় দেখেছেন, রাস্তা অবরোধ হয়েছে, ছাত্ররা নেমেছে। এখন কোনো কোনো খবর দেখালাম চোপড়ায় 2 জন যুক্ত হয়েছে। আর এগুলো নেটওয়ার্ক। কারণ এই যে নেটওয়ার্ক দেখাচ্ছে না তৃণমূলের বড় বড় নেতাদের, এত গাড়ি বাড়ি, সোনা দানা, এত মোচ্ছব, দেশে বিদেশে ভ্রমণ, বিদেশি বান্ধবীদের কাছে টাকা পাঠানো, তো টাকাটা আসবে তো কোথা থেকে? তাহলে টাকা পাচার, কয়লা পাচার, গরু পাচারের মতো এই সমস্ত বিভিন্ন যোজনার টাকারও পাচার হচ্ছে। আর তখন আমরা বলি তারপরে এগুলো সব দিচ্ছিলাম বন্ধ করে দেবে। মমতা যেটা বলেন মিথ্যাচার করে। আমরা প্রথম থেকে বলেছি দুর্নীতি বন্ধ করলে এই টাকা তো মানুষেরই টাকা, সরকারি কোষাগারে গেছে, সেখান থেকে তৃণমূলের কোষাগারে না যায় তাহলে সেই টাকা আরো বেশি যারা বেনিফিশিয়ারি তাদের কাছে তারা পাবে। সেলিমদা, হ্যালো, বলো শোনা যাচ্ছে না? অফার দিবি করছো একটা কথা। হ্যাঁ বল বল। একবার করো, পুশ করো। বলছি আমরা আপনি যখন সাংবাদিক সম্মেলন করছেন, এই মুহূর্তে দক্ষিণ কলকাতায় এক ব্যবসায়ীর বাড়িতে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে, টাকা গোনার মেশিন গেছে, কালো টাকা রেড হয়েছে, কালো টাকা উদ্ধার হচ্ছে। প্রথম কথা হচ্ছে টাকার কোনো রং নেই, কালো বা সাদা। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী বলেছেন নোটবন্দি করার পরে ক্যাশলেস সোসাইটি, তারপরে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন ভ্রষ্টাচার সমাপ্ত। তাহলে আপনার এই প্রশ্নের মধ্যে প্রথম কথা হচ্ছে প্রধানমন্ত্রী মিথ্যেবাদী। ভ্রষ্টাচার সমাপ্ত হয়নি, বরঞ্চ ভ্রষ্টাচারীদের আড়াল করছেন। দ্বিতীয়বার মিথ্যে বলেছেন কালো টাকা নেই, তৃতীয় বলেছেন ক্যাশলেস। তাহলে একটা ঘটনায় প্রধানমন্ত্রী গোটা দেশকে মিসলিড করছেন 3টে কথা বলে, আর আড়াল করছেন কারণ। আর আমি আপনাদের প্রেস কনফারেন্সে আগে বলেছিলাম, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিও তাই, পাইলে পাইলেও পাইতে পারো অমূল্য রতন। এখানে তৃণমূল বা বিজেপির যোগ দেখবেন, কারণ এই টাকাগুলো ব্যবসায়ী বলবে কোনো একটা রাজনীতিবিদ আছে, রাজনীতি বলবে কোনো একটা ব্যবসায়ীকে দিয়েছে। দেশি বিদেশি এই ধরনের বিভিন্ন জায়গায় এই ধরনের টাকা ইলগটেড মানি খাটছে। আমরা বলছি টাকাটা সোর্স কোথায়? আর সেখানে দাঁড়িয়ে তো যাদের এগুলো ধরার কথা, তাহলে একটা আগে ছিল সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অর্গানাইজেশন, সেটা কোথায়? তাহলে আগে ছিল তোমার কি এই ধরনের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অনেক রকমের তদন্তকারী সংস্থা, যাদের কাজ রাজ্য এবং কেন্দ্র সরকার তাদের সবটাকে অকেজো করেছে। এই ফ্রডুলেন্ট ডিল বাড়ছে বলে মানুষকে বলেছে ক্যাশলেস, অথচ এখানে ক্যাশের বন্যা বইছে। এর আগে তো আমাদের রাজ্যে মন্ত্রীর খাটের তলা থেকে বেরিয়েছে, বান্ধবীর বাড়ি থেকে বেরিয়েছে, রেশনের মন্ত্রী হোক, আর তোমার গিয়ে খাদ্যের মন্ত্রী হোক, আর শিক্ষার মন্ত্রী হোক, কোথায় নেই? মাইক্রো ফাইন্যান্স থেকে আরম্ভ করে সর্বগ্রামে। কিন্তু যতবার মিডিয়াতে দেখবেন টাকা উদ্ধার হয়েছে এই খবরটা হয়, তারপরে তার ফলো আপটা কি হয় সেটা বেরোয় না।
আবার তো আমাদের এখানে এরকম আছে যে রাজনীতিবিদ টাকা জমা দিয়ে দিচ্ছে, আবার সে বক্তৃতা করছে, স্বাধীন হয়ে গেছে। চোর তো চোরই থাকবে, টাকা উদ্ধার হলে তো ধরা পড়বে, তাকে তার তদন্ত করতে হবে। তদন্তটাই যাতে ঠিক মতো হয়, তাহলে বেরোবে সত্যি কথাটা কি। এইটাই সাপ্লিমেন্ট, তার জন্য যাচ্ছি না যে এইটা তো আপনার এই লোকটা, সে তো বিভিন্ন সময় নির্বাচনের সময় সে টাকা দিয়েছে এই বড় দলগুলোকে। যে লোকটার নামে, ব্যবসায়ীর নামে এই অভিযোগ সামনে আসছে, কি বলবে? আমি আবার বললাম, আপনার প্রশ্ন আগে আমি বললাম, যখনই বিশাল পরিমাণে টাকা উদ্ধার হয়েছে, আপনি একটা জাতীয় ক্ষেত্রে বড় দল বিজেপি এবং রাজ্যের ক্ষেত্রে বড় দল তৃণমূল, তার সঙ্গে যোগসাজশ দেখবেন এবং দেখবেন সে হয় বিরোধী নেতাকে নয় সরকারি নেতাকে টাকা দিয়ে ব্যবস্থা করেছে। আর আপনার ইলেকট্রাল বন্ড তো এই জন্যই তৈরি করা হয়েছিল, এই জন্য সিপিআইএম ইলেকট্রাল বন্ডের বিরুদ্ধে গিয়েছিল, কারণ এইভাবে কর্পোরেট কারাপশন এবং তার সঙ্গে দাঁড়িয়ে নেক্সাস, এই কর্পোরেট ফান্ডকে ইলেকশনে দেওয়া হচ্ছে, আর তারপর টাকার ডিসপ্লে হচ্ছে বিভিন্ন নির্বাচনে বা অন্যান্য ক্ষেত্রে। আর এখানেই কেন্দ্র বা রাজ্য সরকারের এজেন্সিগুলো ফেল করছে, কারণ যেই সূত্র খুঁজবে তখন তো কোনো কোনো একটা জায়গায় যাবে, কোনো একটা বরানন্দন না কোনো একটা সুরন্দনের কাছে যাবে। বল আরজিকর ইস্যুতে এর আগে একাধিকবার বামেরা লালবাজার অভিযান করেছে, কিন্তু আরজিকর ইস্যুতে এর আগে একাধিকবার বামেরা লালবাজার অভিযান করেছে, রাজ্য সরকারের পুলিশের বিরুদ্ধে কথা বলেছে, কিন্তু এই সিজিও কমপ্লেক্স অভিযানে এতদিন সময় কেন লেগে গেল? সেই 23শে অগস্ট হয়েছিল। আচ্ছা, আমরা এটিতে চলে আসছি। আমার প্রশ্নের সূত্র ধরেই আমি বলেছিলাম একটা দ্বিতীয় পাঠ থাকবে আমার। 21 তারিখে সিজিও কমপ্লেক্স আমরা কেন যাচ্ছি, আর ওনার প্রশ্ন হচ্ছে কেন আমরা সে দেরি করলাম। আমরা বললাম যে তাদের পরিবার চেয়েছিল এবং তার সঙ্গে দাঁড়িয়ে হাইকোর্ট বলেছিল, আমরা বলেছিলাম প্রথম দিন, আপনাদের মনে আছে, দ্বিতীয় দিনই বলেছিলাম যে এটাকে হাসাব করার চেষ্টা করা হচ্ছে। এর মধ্যে স্বাস্থ্য দপ্তর, কলেজ কর্তৃপক্ষ এবং পুলিশ কমিশনার, পুলিশের ডিপার্টমেন্ট তারা যুক্ত। এটা সামান্য ঘটনা নয়। মুখ্যমন্ত্রী দ্বিতীয় দিনই বলেছিলেন একজন ধরা পড়েছে এবং তাকে ফাঁসি দেওয়া হবে। তার ভাইপো বলেছিল এনকাউন্টার মেরে দাও। তারপরে ওরা চট জলদি চট মাংনি পট বিয়া করতে চেয়েছিল রাতারাতি। আর আমরা বলেছিলাম যে গভীরে যেতে হবে, তদন্ত করতে হবে। তদন্ত মানে সত্য উদ্ঘাটন করতে হবে এবং তার জন্য হাইকোর্টের সিটি বিচারপতির নেতৃত্বে একটা বিচারবিভাগীয় তদন্ত হওয়া উচিত ছিল। কিন্তু যেহেতু হাইকোর্ট নিজে সুপ্রিম কোর্টকে, এই সিবিআই কে দিল, আর সুপ্রিম কোর্ট নিজেই আবার সেটাকে নিজের কোলে নিল, আমরা বললাম এই ঝোলে কোলে অম্বল হয়ে যাবে। কিন্তু মানুষের তো অভিজ্ঞতা দরকার, আমরা তো বিচার চাই, জাস্টিস চাই, ন্যায় চাই, তার জন্য লড়াই করছি। তখন সিবিআই মমতা ব্যানার্জি বলেছিলেন 1 সপ্তাহ সময়, 1 সপ্তাহ সময় দেওয়া হয়েছিল, করেনি, ধামা চাপা দেওয়ার ব্যবস্থা করেছিলেন। এই জন্য স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীকে আমরা দোষী ধরেছিলাম। তাহলে পুলিশ কমিশনার, তাহলে স্বাস্থ্য দপ্তর, তাহলে নর্থ বেঙ্গল লবি এরকম করে কাজ করতে পারে না। এখন দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে সিবিআই যে তদন্ত করছে, আমরা স্লট দিচ্ছি, সেখানে দাঁড়িয়ে এই যে নেক্সাস যেটা বললাম, এটা অনেক বিশাল তো র্যাকেট। আগে এখানে আপনাদের বলেছি ড্রাগের র্যাকেট হোক, দেহ পাচারের র্যাকেট হোক, ডেড বডি পাচারের ব্যাপার হোক, এগুলো তো একটা স্ট্যান্ড অ্যালোন একটা কলেজের ব্যাপার না। এই জন্য তো গোটা রাজ্য জুড়ে আন্দোলন হচ্ছে, এই জন্য গোটা দেশ জুড়ে আন্দোলন হচ্ছে। দেখেন, এটা অন করো। প্রথম থেকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কেন? থ্রেড কালচার। থ্রেড কালচার। আমি আপনাদের যারা প্রতিবাদ করছে তাদেরকে ভয় দেখানো হচ্ছে যাতে সত্য না উদ্ঘাটিত হয়। তদন্ত হচ্ছিল, তদন্ত হচ্ছে সত্য উদ্ঘাটন করার জন্য। টুইটার আমাকে মেইল করে, এ রাজ্যের পুলিশ টুইটারকে অভিযোগ করেছে মোহাম্মদ সেলিমের টুইটার অ্যাকাউন্ট হ্যান্ডেল, এক্স হ্যান্ডেল বন্ধ করে দেওয়া হবে, কারণ তিনি এসব উস্কানি দিচ্ছেন, আরো নানা রকম কারণ যা যা বলে আর কি। কারণ ওই যে ভেতরে ভাঙচুর হয়েছিল তার প্রথম ভিডিও আমি টুইট করি,
আজ পর্যন্ত পুলিশ তদন্ত করে বার করতে পারছে না, তদন্ত করছে না, এবং সিবিআই তদন্ত করতে পারছে না। ভাঙচুর কারা করেছে তার তো মোটিভ জানা যেত। দুই, আপনাদের মনে আছে বুদ্ধ ভট্টাচার্যের দেহ যখন এখানে পড়েছিল, আমরা শোক মিছিল বের করবো, তখন প্রেস কনফারেন্স করে এখানে বলা হয়, এখান থেকে আমি বলি যে এরা ঘটনা ঘটাচ্ছে, পুলিশ কমিশনার গিয়েছে এবং প্রথম থেকে এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তারপরে এটাকে আমরা শেষ দেখে ছাড়বো। তারপরে ছাত্র যুব নেতৃত্ব আমাদের, তারা ওখানে ডেড বডি নিয়ে যখন পাচার করার চেষ্টা করা হচ্ছে পুলিশ এবং তৃণমূল সহযোগে, হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায়, তখন আপনারা দেখেছেন আটকানো গিয়েছিল বলে বাইরের আরো একটু হয়েছে, হলো বাইরের লোকে জানতে পারলো, এখন সবাই স্বীকার করছেন, তাহলে পরিবারের তো ধোকা দেওয়া হচ্ছিল। তাহলে এই মেলে আমি ধন্যবাদ জানাবো, টুইটার কর্তৃপক্ষ আমাকে মেল করে বলেছেন পুলিশ অভিযোগ জানিয়েছে, কিন্তু আমরা এমন কিছু পাইনি আইনত, যেটা ওরা বলেছে বেআইনি কাজ করছেন। তার মানে কি? যে গণতান্ত্রিক অধিকার, এটা আমাকে মেলে কথা না। আপনারা জানেন গোটা বিশ্বের মধ্যে এই সোশ্যাল মিডিয়াকে গ্যাগ করা, ইন্টারনেটকে নিষিদ্ধ করা, টুইটার, ফেসবুক, সোশ্যাল মিডিয়া পোস্টিং, সাংবাদিকতা যা করছে সংবাদ পরিবেশনের জন্য, সবচেয়ে বেশি মোদী সরকার হচ্ছে আজকে একটা ঘৃণার পাত্র হয়ে গেছে। কারণ তারা গ্যাগ করছে, একদিকে মানুষের প্রাইভেসির মধ্যে ঢুকছে, তার ব্যক্তি জীবনের মধ্যে ঢুকছে, আর অন্যদিকে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক কোন অন্যায়ের বিরুদ্ধে যদি কেউ কিছু বলে তাকে জেল দিচ্ছে, ইউপিএ দিচ্ছে, মেরে ফেলছে। মমতা ব্যানার্জি, পুলিশ এ রাজ্য যা যোগী এবং মোদী করছে সেই পথে হাঁটছে, মনে করছে প্রতিবাদী কণ্ঠস্বরকে বন্ধ করে দিলে আর সত্য নিয়ে কেউ ঘাটাঘাটি করবে না। এই জন্যই পুজো মণ্ডপ থেকে জুনিয়র ডাক্তারদের গ্রেপ্তার করেছিল, হাইকোর্ট বলেছে না। এই জন্যই তারা ওই অডিও টেপ, ভিডিও টেপ এইসব করে দিয়ে আমাদের যুব নেতাকে ধরার চেষ্টা করেছিল, হাইকোর্ট বলেছে না, এই পথে হাঁটবেন না। এই জন্যই অসংখ্য লোকজনকে নোটিশ দিয়েছে, সংখ্যা বলে দিয়েছি, শয়ে শয়ে যারা মিছিল মিটিং এ পার্টিসিপেট করেছিল, যে ডেকোরেটর প্যান্ডেল করছে, যে মাইক দিচ্ছে, যে মাইকম্যান, তাকে পর্যন্ত শাসাচ্ছে পুলিশ, আন্দোলনকারী প্রতিবাদীদের করছে। এই জন্যই আমরা বলেছিলাম আইনি সহায়তা আমরা দেব কোন প্রতিবাদী কণ্ঠকে যদি তারা রোধ করতে চায়, এই গোটা আরজিকর কাণ্ডের জন্য। আমরা এই জন্যই ধন্যবাদ জানাবো, টুইটার কর্তৃপক্ষ পারেনি, কিন্তু আমাকে বলেছে আপনি প্রয়োজন পড়লে আইনি পরামর্শ নিন, এবং যেহেতু পুলিশ যখন করেছে, প্রশাসন যখন করেছে, ওরা এরপরে যদি কোনো এগোয় এটা আপনার দায়িত্ব। ওরা আমাদেরও বলতে পারে কেন আপনি বন্ধ করলেন না, কারণ কেন্দ্র সরকার তো শাসায় এই সমস্ত সোশ্যাল মিডিয়ায় যারা আছে অপারেটর তাদেরকে। কিন্তু আমি কোন শাসনই আমরা শুনবো না বলেছি, সত্যে উপনীত হতেই হবে, চিৎকার করে বলতে হবে। সবাই বলছেন, কিন্তু যাদের চিৎকারকে আটকানোর চেষ্টা করছে, ফোন জমা নিচ্ছে, কোন আইনে দিতে পারে না পুলিশ, একটা করে নোটিশ দিচ্ছে, ইনফ্রিজমেন্ট অফ প্রাইভেট রাইট, যেটা সিকিউরিটি কথা বলছে না, ওইটা দিয়ে ফ্রড করছে না। যে পুলিশ মিথ্যাচার করতে পারে, শুধু ফ্রড, এই যে জামতারা গ্যাং বলে আমাদের রাজ্যে হচ্ছে, এই সমস্ত দুর্নীতি পুলিশ, সাইবার ক্রাইমের লোকজন দেখার কথা। যত জুয়া হচ্ছে, যত দুর্নীতি হচ্ছে, তার বদলে পলিটিক্যাল কি পোস্টিং হচ্ছে সেটা দেখছে পুলিশ। মোবাইল জমা নিয়ে তারপর বলছে পুলিশ, এই রাজ্যের পুলিশ, বিধাননগরের পুলিশ অফিসার ফোন নিয়ে জিজ্ঞেস করছে আপনি লাল সালাম পোস্ট করছেন, আপনি তো জয় শ্রীরাম লিখছেন না, আপনি তো মামাটি মানুষ জিন্দাবাদ লিখছেন না। পুলিশ ঠিক করবে পলিটিক্যাল ডিসকোর্স, আনডিক্লেয়ার্ড এমার্জেন্সি। আমরা বলেছি এটা নিয়ে পুলিশ কেন করছে, তাকে নিরস্ত হতে বলছে। এই যে অভিযোগটা করেছিল স্পেসিফিক এইটি, এখানে আমরা প্রেস কনফারেন্স করে দেখেছিলাম, এতে কি লেখা আছে? আজিকর কাণ্ডে প্রথমে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, স্বাস্থ্য দপ্তর, হাসপাতাল কর্তৃপক্ষ কেন বলল এটা সুইসাইড। দেখবেন এই থ্রেডি প্রথমে ট্রোল ব্রিগেড, তারপরে পুলিশ, তারা বললো আমরা মিথ্যাচার করছি, পুলিশ কখনো সুইসাইড বলেনি। আমার খবরে এবং এই টুইটে বা আমাদের প্রচারে কোথায় বলেছি যে পুলিশ বলেছে? আমরা বলেছি পুলিশ এটাকে ধামাচাপা দিচ্ছে, খুনটাকে, ধর্ষণটাকে, প্রমাণটাকে। নেক্সট স্লাইড প্লিজ।
কিন্তু আমরা শুধু বলছি না, পরিবার বলেছি আপনার মানে সুপার বলছি আপনার মেয়ে সুইসাইড করেছে। তখন তো আমরা জানি যে সব শেষ হয়ে গেছে, আমার আর কিছুই নেই। তারপরে তো ওখানে আমাদের বসিয়ে রেখেছে, ভোট দেখতেই দিচ্ছিল না। আমরা তো পুলিশের পায়ে ধরছি যে আমার মেয়েকে একবার মুখ দেখাও, মুখ দেখতে দাও, বলছে তদন্ত চলছে। তো সেই অনেক, তাহলে এটা দেখুন হাইকোর্টে যে পিটিশন দেওয়া হয়েছিল তার ভিত্তিতে হাইকোর্ট সিবিআই কে যখন দিল, এই কিন্তু একটা ভিত্তি ছিল তার মধ্যে, পড়ে শোনাতে হবে। ইতিমধ্যে তার মধ্যে থেকেই আছে, এই যে লেখাটা আছে তার মধ্যে দেখবেন টাইম দিয়ে আগস্ট 10:53 হ্যাঁ যেটা লেখা আছে, state that about 10:53 AM on August 10, এটা উল্টো হবে, ওটা ঘটনাটা ঘটেছিল 9th 2024 they received a call। তারপর আমি আপনাকে পরপর কল শোনাতে পারি, সব দরকার নেই, আপনাদের কাছে আছে বেরিয়েছিল। সেখানে পরিষ্কার আছে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে বলছে, এই আগে যেটা বললেন ওনার মায়ের কণ্ঠে শুনলেন যে পুলিশ বলে হাসপাতাল থেকে বলেছে, শুনুন হাসপাতাল কি বলেছে। হসপিটাল থেকে বলছিলাম, ওর একটু শরীরটা খারাপ হয়েছে, আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়েট? কি হয়েছে কি? ওর শরীরটা খারাপ, ওনারা ভর্তি করাচ্ছে ওকে, আপনি কি ইমিডিয়েট আসতে পারবেন? কি হয়েছে কি সেটা বলবেন তো। সেটা তো ডাক্তাররা বলছে আপনারা এলে। আমরা আপনার নাম্বারটা জোগাড় করলাম, করে জানালাম যে বাড়ির লোক হিসেবে আপনারা একটু তাড়াতাড়ি আসুন। কি হয়েছে সেটা বলো না তুমি। পেশেন্ট শরীরটা খারাপ, ভর্তি হয়েছে হাসপাতালে, বাকিটা আপনারা এলে ডাক্তার বলবেন। ওকে জ্বর হয়েছে? আপনারা একটু আসুন, জলদি চলে আসুন, যত তাড়াতাড়ি পারবেন। সেকেন্ড কল হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন বলুন। কি হয়েছে কি সেটা বলো না। ওরা জানতে চাইছে। ওনার অবস্থা খুবই খারাপ, ওনার অবস্থা খুবই খারাপ, আপনি যত তাড়াতাড়ি পারবেন চলে আসুন। কি হয়েছে না সেটা বলো না। ডাক্তার বলবে, আপনি একটু তাড়াতাড়ি চলে আসুন এখানে। আপনি কি বলছেন বলুন তো। আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, আমি ডাক্তার বলছি না। ডাক্তার নেই মানে কেউ? আমি সুপারিনটেন্ডেন্ট কথা বলছি। হ্যালো, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আমি অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট কথা বলছি। আপনার মেয়েকে আমরা এমার্জেন্সিতে নিয়ে এসেছি, আপনারা আসুন, এসে যোগাযোগ করুন। ও কি হয়েছিল কি? ও তো ডিউটিতে ছিল। আপনারা জলদি চলে আসুন, যতটা তাড়াতাড়ি পারবেন। মিথ্যা অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট বলছেন। তৃতীয় হ্যালো, হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি। হ্যাঁ হ্যাঁ শুনুন, আপনাকে তখন বারবার বলছিলাম, ব্যাপারটা হচ্ছে যে উনি সুসাইড করেছেন, হয়তো কিছু মারা গেছেন। পুলিশ রয়েছে, আমরা হসপিটালে সবার সামনেই রয়েছি, ফোন করছি, আপনারা আপনি পারবেন চলে আসুন। আগের কোনো এমার্জেন্সি নিয়ে এসেছি, বাড়ির লোকরা বলছে ডাক্তার কেউ নেই কেন। হ্যাঁ আসুন, আপনারা আসুন, হ্যাঁ আপনারা আসুন। কতদূর এসেছেন? আস্তে আস্তে আসুন, কতদূর এসেছেন? এই তো ভিডিও ঢুকলাম এখন। আচ্ছা আসুন, এসে সোজা আমাদের অফিসে ওপরে আসবেন। ওপরে ডিপার্টমেন্টের ওপরে হেড অফ এইচওডি ঘরে আসবেন, ঠিক আছে? কোন ঘরে? হেড অফ দি ডিপার্টমেন্টের ঘরে, চেস্টে। আগের কোন ইমার্জেন্সি নিয়ে এসছে, তোমার যে চেস্ট হেলথ ডিপার্টমেন্টে আসুন। হ্যালো, হ্যাঁ বলুন। আমি আঞ্চলিক বলছিলাম। এটা মাফ করুন। আপনারা আসছেন তো? হ্যাঁ একদম আসছি। পুলিশ। কেমন আছে শরীর? আপনারা আসুন, আসলে কথা হবে। আসুন, আজকে হসপিটালে আসুন, আমাদের এই চেস্ট ডিপার্টমেন্টের এইচওডি স্যারের কাছে আসুন। শেষটা এটা শুনলেন, আমি জানি ওর পোস্ট আছে কিনা, আইসি আর্জি করছি। আগেরটা হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, আমাদের টুইটারে আমরা কখনোই বলিনি যে পুলিশ বলছে। ঠাকুর ঘরে খেয়ে আমি তো করা খাইনি। প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেস, তার আইটি সেল, আইপ্যাক এবং পুলিশ
বলে যাচ্ছে হ্যাঁ এটা মিথ্যাচার হচ্ছে, আমরা কখনো বলিনি আত্মহত্যা হয়েছে। আচ্ছা আমরা তো বলেছি হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে ইন রাইটিং, কোর্টের ডকুমেন্ট তাই বলেছি, ফ্যামিলিও তাই বলেছি, আমার টুইটারও তাই ছিল, কিন্তু ওরা বলছে যে তোমার গিয়ে, তার মানে এখনো পুলিশ তাই বলছে, অভিযোগ করছে। কিন্তু এটা স্পষ্ট অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট বলছেন আমরা সবাই আছি, পুলিশও আছে, এবং সেখানে তারপরে পুলিশ নিজের পরিচয় দিচ্ছে আইসিআর জীবন, হতে পারে আউটপোস্টের লোক, হতে পারে থানার লোক, সেটা তদন্তের ব্যাপার। প্রথমে যখন বলছে শরীর একটু খারাপ, বেশি খারাপ, তাড়াতাড়ি আসুন, জলদি আসুন, যখন বলছে হয়তো আত্মহত্যা করেছেন বা মারা গিয়েছেন, তারপরে আরো টেনশন হয়ে গেছে ওদের। তারপরে তো বলছে পুলিশ যখন বলছে কত দূর এসছেন, ভিডিও রয়েছি, ঠিক আছে আস্তে আস্তে আসুন। তারপরে দেখবেন 3.5 ঘন্টা আটকে রেখেছে, আসতে দেখা করতে দেয়নি। কারণ এই পিরিয়ডটা তারা ক্রুশিয়াল, যখন অপারেশন আসা পড়ছে, ক্লিন আপ হচ্ছে, বা তার আগে হয়েছে। এই সমস্ত ফোন কলগুলো সিবিআই কে দেওয়া হয়েছে, কিন্তু সিবিআই যে চার্জশিট দিয়েছে, যে তদন্ত করছে, তার সিজন লিস্ট যা দিয়েছে সুপ্রিম কোর্টে এবং এখানকার কোর্টে, তার মধ্যে এই ফোন কলগুলো নেই। তাহলে একদিকে পুলিশ বলছে এরকম কথা কিছু আমরা বলিনি, এরকম কোনো ঘটনা ঘটেনি, আর যখন দেওয়া হয়েছে সিবিআই সেটাকে তদন্তের আওতার মধ্যে নিয়ে আসছে না। যদিও যখন ইনভেস্টিগেট করেছে, কথা বলেছে, বাড়ির লোককে দিয়ে, যাদের সঙ্গে ফোনে কথা হয়েছে তাদেরকে সব জেনেছে। তাহলে আমার ওই প্রশ্নের উত্তর নিশ্চয়ই পাচ্ছেন, কেন সিবিআই কাছে যাচ্ছি, তদন্তটা যাতে লাইনে হয়, বেলাইনে না হয়, বা আইনে হয়, লাইনে না হয়, তার জন্য। সেলিমদা, এর আগেও দেখা গেছে যে আমরা শেষ করে দিই, আগেটা প্রিভিয়াস যাও। এগুলো আমার কি বলার দরকার নেই, তোমাদের কাছে আমরা পাঠিয়ে দিতে পারবো। সেটা হচ্ছে কোর্টের অর্ডার যেটা বেরিয়েছিল, এবং তারপরে হচ্ছে টেলিফোনিক যা কিছু কনভারসেশন হয়েছে, আর ইতিমধ্যে মিডিয়া এগুলো পাবলিসাইজ হয়েছে। এই সবটাই যে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিল, পরে স্বীকার করেছে খুন হয়েছে। এটা যেটা হচ্ছে 280 জনকে নোটিশ দিয়েছে, একজনকে অ্যারেস্ট করেছে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া পোস্টিং এর জন্য বা মোবাইল ট্র্যাক করে। প্রায় সবারই মোবাইল জমা নিয়েছে, কোন আইনে নেয়, এবং কি পেল তাদের। আর আমরা যেটা ভিডিও করে রিলিজ করে দেখালাম, মিডিয়া দেখালো, মমতা ব্যানার্জি 15 আগস্ট সকালে স্বাধীনতা দিবসের প্রথম মিথ্যে কথাটা বলে, যেগুলো ফেক ভিডিও। তাহলে এখন ওটা আসল ভিডিও না ফেক ভিডিও, সিবিআই হোক, পুলিশ হোক, একটা টাস্ক ফোর্স হয়েছিল, তারা কেন তদন্ত করছে না? বলছে আপনাদেরকে কজনকে গ্রেপ্তার করলো, কজনকে, তারা সিপিআইএম, ডিওএফআই, বিরোধী দল, প্রতিবাদী, ডাক্তার, তাদের উপর দোষ চাপানোর চেষ্টা করলো। তো আসলে যারা কারিগর এটা হত্যা, এবং তারাই হচ্ছে সাক্ষী সেবা পাঠ করছে। আগের দিন ভাঙচুর করলো যারা, ওই ভেতরে ঢুকে অফিসিয়ালি সরকার তরফ থেকে। এটি হচ্ছে অপারেশন ধামা চাপা। আপনি এর আগেও দেখা গেছে যে আপনার এক্স হ্যান্ডেল পোস্ট বা ফেসবুক পোস্ট নিয়ে অভিযোগ এসেছিল, এবং আপনি সেটা নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন, সাইবার ক্রাইম সেলের দ্বারস্থ হয়েছিলেন। আপনার বক্তব্য কিছু অন্যরকম ভাবে প্রেজেন্ট করা হয়েছিল, আপনি অভিযোগ করেছিলেন। আপনার কি মনে হয় এই মুহূর্তে আপনার অ্যাকাউন্ট, আপনার গতিবিধি সবটার উপরে কি নজরদারি চলছে, সেই অভিযোগ করবেন, এবং এই অবস্থাকে কি এমার্জেন্সির সঙ্গে তুলনা করবেন? আমি আমার নিয়ে চিন্তিত নই, আমি অত গুরুত্বপূর্ণ হয়ে উঠিনি। আমি মমতা ব্যানার্জিও নয়, যখন তিনি বিরোধী ছিলেন উনি বলতেন আমার ফোন ট্যাপ হচ্ছে, ফোন ট্যাপ হচ্ছে। এখন তো পুলিশের ডিজি আর আইটি সেক্রেটারি অ্যাডিশনাল ডিউটি কেন? পুলিশ তো এখন আইটি সেল নির্ভর, সার্ভেলেন্স হচ্ছে এখন মন্ত্র, কেন্দ্র হোক বা রাজ্য হোক, পুলিশ স্টেট করা হচ্ছে। তাহলে গোটাই স্বাস্থ্য ব্যবস্থা, অব্যবস্থা, হাসপাতালে খুন, কোথাও থেকে পুলিশ কেন নিজের কোলে নিল? মমতা ব্যানার্জি যা কিছু করছেন পুলিশকে দিয়ে করছেন। এটা পুলিশ স্টেট, তার বিরুদ্ধে লড়াই, এবং এটা ডেমোক্রেটিক রাইটস এর লড়াই, মানবাধিকারের লড়াই। আমার আপনার প্রশ্ন নয়, সাংবাদিকদের অধিকার, সাধারণ যারা সোশ্যাল মিডিয়া করে সেই তাদের অধিকার,
কথা বলার অধিকার, সত্য কথা বলার অধিকার, বিচার চাওয়ার অধিকার, হক কথা জোর গলায় বলার অধিকার, এটার উপর আক্রমণ হচ্ছে। এই জন্য এটা নিয়ে আমাদের লড়াই, এবং সেখানে কেন্দ্র এবং রাজ্য সরকার এক সারিতে এসে দাঁড়িয়ে গেছে। 10ই ডিসেম্বর মানবাধিকার দিবস, আমরা গোটা রাজ্য জুড়ে এই জন্য আরো বড় করে এই মানবাধিকার যেভাবে লঙ্ঘন করা হচ্ছে তার জন্য প্রতিবাদ সংগঠন। আর কোনোভাবে কি এটা ইমার্জেন্সি চলছে বলে আপনার মনে হয় রাজ্যের ক্ষেত্রে? ইমার্জেন্সিটা ভুল হয়েছিল, সেটা যারা ইমার্জেন্সি করেছিলেন, এবং ইমার্জেন্সিটা সংবিধানে একটা ধারা ছিল, তার প্রয়োগ হয়েছিল বা দুষ্প্রয়োগ হয়েছিল। এখন যেটা হচ্ছে অসাংবিধানিক, বেআইনি, আনডিক্লেয়ার্ড, কেন্দ্রীয় হোক বা রাজ্য। অন্য একটা বিষয়, রায়গঞ্জে এইমস করার জন্য বিজেপি নেতৃত্ব তারা মুখ্যমন্ত্রীকে চিঠি দিচ্ছেন যে রাজ্য সরকার সেকেন্ড ক্যাম্পাস করার জন্য, মানে নতুন করে কি কোথাও ভোটে কত বড় অপদার্থ বিজেপি হয়ে যাবে না? রায়গঞ্জে এইমস হবে না এই সিদ্ধান্ত কখন হয়েছে? 2014 সালে মোদী সরকার আসার পরে। কোন এক্সপার্ট টিম পাঠানো হয়নি, কোন এক্সপার্ট ওপিনিয়ন নেওয়া হয়নি, না খাতা না বহি, যে মমতা কাহে সো সহি। উত্তরবঙ্গে হবে না, এটা মোদী সরকার বললো, যুক্তি দিল, মমতা ব্যানার্জি চাইছেন না। এখন আবার ভোট আসছে, এখন তামাশা আবার। কেন হলো না শুধু নয়, কেন অন্যান্য মেডিকেল কলেজগুলোকেও আপগ্রেড করা হলো না? কেন ভালো চিকিৎসা ব্যবস্থা করা হলো না? রায়গঞ্জে না হতো, জলপাইগুড়িতে হতো, জলপাইগুড়িতে না হতো নর্থ বেঙ্গল মেডিকেল কলেজকে আপগ্রেড করা হতো, দার্জিলিং হতো। রায়গঞ্জ এই জন্য বলা হয়েছিল উত্তরবঙ্গ থেকে সর্বত্র যাতায়াত করে। সবচেয়ে বেশি এই কেসগুলো হয় বিহারের ওই অংশ, ঝাড়খণ্ডের অংশ, এবং আমাদের উত্তরবঙ্গ জুড়ে মালদা, মুর্শিদাবাদ থেকে, সুদূর কুচবিহার থেকে আসে, পূর্ব আসাম থেকে লোকে আসতে পারত, পশ্চিম অংশ থেকে, কিন্তু সেটা তোমার গিয়ে সরকার চায়নি। আর এখন যেটা হচ্ছে এটা তামাশা। ভাটপাড়ায় তৃণমূলের যিনি নেতা খুন হলেন অশোক সাউ, তার পরিবার চাইছে যে এনআইএ তদন্ত। আবার অর্জুন সিং, যার বিরুদ্ধে তৃণমূল অভিযোগ করলো, সেই অর্জুন সিং বলছেন যে আমি ওই পরিবারকে আইনি সহায়তা দেবো। বিজেপি তৃণমূলের ক্ষেত্রে কে অপরাধী কে অপরাধী নয়, কে খুনি কে খুন করছে, বক্তৃ দেখনি তুমি? কি বেরোলো তদন্ত করে? তৃণমূলকে গোষ্ঠীতন্ত্রের জন্য খুন করেছে, এই পাচার, এক্সট্রা কামাই, তার জন্য তো টোল, নকল ডিসিআর। আর পর্যন্ত কিছু হলো? ব্যবস্থা চেঞ্জ হয়েছে? তো সম্বর্ধনা দেওয়া হচ্ছে। একটা অপরাধ জগতের মাফিয়া রাজ চলছে, মাফিয়া রাজ, এবং তাতে কোলাটারাল ড্যামেজ হচ্ছে। তৃণমূল বিজেপি যারা করে, এখন কিছু লোক খুন হচ্ছে, আর সাধারণ মানুষ, শান্তিকামী মানুষ, তারা এই হিন্দু মুসলমান দাঙ্গাবাজি বোমাবাজির মধ্যে শিকার হচ্ছে। বহরমপুরে অধীর চৌধুরী একটা কমিউনিটি হলের উদ্বোধন করেছিলেন অনেকদিন আগে। তৃণমূল কংগ্রেসের বর্তমান সাংসদরা তারা সেটা এখন নতুন করে উদ্বোধন করছেন, মানে নতুন ভাড়ারে কোথাও টাকার অভাব, আর কিছু কাজ হবে না, ফলে পুরনো জিনিসটাই নতুন মোড়কে নিয়ে আসা। মমতা নিজে শুরু করেছেন অনেক আগে থেকে। এই আমি লিস্ট করে বলতে দেবো, এই কলকাতার আশেপাশে এখান থেকে 5 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে তুমি যদি ঘোরো, তাহলে বামফ্রন্টের আমলে বা তারও আগে যেগুলো তৈরি হয়েছিল সেগুলো সবই দেখবে তোমাকে শুধু ফলক পাল্টানো হয়েছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম জ্যোতির্ভুজটা সরিয়ে দিয়ে, ওখানে আগে সিদ্ধার্থ রায় ছিল, সরিয়ে করা হয়েছে। যুবভারতী স্টেডিয়াম, এখন নন্দন চত্বর, কতগুলো। প্রথম শুরু হয়, আমার মনে হয় তৃণমূলের একজন মুখপাত্র ভারকায় সে একটা ব্রিজ করেছে এমপি ফান্ড থেকে উত্তরবঙ্গে, এবং তাদের পাড়াও করে বলেছে এই দেখ, আর কেউ কখনো এমপি টাকা দিয়ে ব্রিজ করেছে? এই যে যখন বাইপাসের সঙ্গে পাক সার্কাস কানেক্টর হচ্ছে, তখন ওপরে ফ্লাইওভার, পরমা ফ্লাইওভার হয়নি। আমি তখন রাজ্যসভা মেম্বার, গত শতাব্দীতে আমরা দেখলাম তপসিয়া এবং গোবরা এই অংশটা ডিসকানেক্ট হয়ে যাবে, তখন আমরা মাঝখানে, আমি রাজ্যসভা এমপি ফান্ড থেকে 2টো ব্রিজ করা হলো। ওখানে ক্যানেল আছে যেটা নিকাশি খাল, তার উপরে 2টো ব্রিজ করা হলো। তারপরে পুরসভা যখন তৃণমূল পেল, বামফ্রন্টের সরকার, সেখানে তৃণমূল ওটাকে রং করলো, ওই ব্রিজটাকে। ফলক লাগানো ছিল, সেই ফলকটা সরিয়ে দিয়ে, আমার দরকার নেই কিছু, সেখানে মমতা ব্যানার্জি উদ্বোধন করলেন, নবকলবরে করে লাগিয়ে দেওয়া হলো। ওনার এমপি ছিলেন, ওই এলাকার এমপি ছিলেন। এখন যিনি মন্ত্রী, তিনি তখন ওখানকার MIC ছিলেন। আমি কিছু বলিনি, কি এসে যাবে, ব্রিজটা তো যাচ্ছে।
এরকমও আছে এমএলএ ফান্ড থেকে কালভার্ট করা হয়েছে দক্ষিণ 24 পরগনায় একটা মাদ্রাসায় এতিমখানায় যাবার পথে যেত না, আমি এমএলএ কে বললাম, সে এমএলএ ফান্ড থেকে একটা কালভার্ট করে দিল, ওই খালের উপরে বাচ্চারা যায়, ডিঙিয়ে ডিঙিয়ে যায় অনাথ আশ্রমে। পঞ্চায়েত জেসিবি লাগিয়ে ওই খালের নিচে থেকে, উপরে তো ব্রিজ ছিল, তাকে ব্রিজটাকে সরিয়ে দিয়ে খালটাকে ডিটুর করে দিয়ে আর নতুন করে খাল করে দিল যাতে লোকে টপকে যায়, ওই ব্রিজটাতে ব্যবহার না হয়। এটাকে জানি না উন্নয়নের জোয়ার বলে না, উন্নয়নের ভাটার বলে না, উন্নয়নের গাটার বলে, আমি জানি না। জঙ্গলমহলে আমরাই শান্তি ফিরিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, এবং জমির অধিকার, আদিবাসীদের জমির অধিকার অন্যান্যরা কেড়ে নিতে চাইছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আদিবাসীদের জমির অধিকার, জঙ্গলের অধিকার সবটাই দিচ্ছে। আজকে বিরসা মুন্ডা স্মরণ করছি, গোটা দেশ স্মরণ করছে, শুধু আদিবাসী ব্যাপার না। দেশের স্বাধীনতার জন্য আদিবাসীরা হচ্ছে সবার আগে প্রাণ দিয়েছে, বিদ্রোহ করেছিল, তাই হয়। They were first to protest and they are now last to get the benefits. পূর্ণ পাতা বিজ্ঞাপন দিয়ে বিজেপি এখন সেটাকে সেই লিগেসি নেওয়ার চেষ্টা করছে, যারা স্বাধীনতার আগে একটা কোনো কথা বলেনি। বিরসা মুন্ডার ছবি দিয়ে মোদী নিজের ছবি তার চেয়ে বড়, মমতা যেরকম করেন। কিন্তু আমি আদিবাসী বললাম, আপনি আদিবাসী বললেন, বিজেপি RSS কোনোদিন আদিবাসী এই শব্দটা উচ্চারণ করে না। আদিম জাতি বলতো কংগ্রেসের কেউ কেউ আগে, কিন্তু ওরা কখনো আদিম বা আদি বলবে না, জনজাতি বলবে, বনবাসী বলবে। কারণ তাহলে ওদের যে আদি ক্লেমটা ওদের, এবং বাকিটা সব উড়ে এসে জুড়ে বসা, সেটা তাহলে প্রমাণিত হয়ে যাবে। আর মমতা ব্যানার্জি চা বাগানের জমি হোক, ট্রামের ডিপোর জমি হোক, বাঁধের জমি হোক, চরের জমি হোক, জঙ্গলের জমি হোক, পাট্টা দেওয়া আমাদের জমি হোক, কৃষকের ক্ষেত মজুরের বর্গা করা জমি হোক, সব তো গিলছে, তার লোকেরা গিলছে। তুই আবার জমি কি করে দেবেন? কটা জমি দিয়েছেন? বরঞ্চ অন্যান্য রাজ্যে এবং আমাদের রাজ্যে আদিবাসীদের জমি হস্তান্তর হচ্ছে, যেটা আইনত হয় না। বেনামে হচ্ছে, পিএলআর রেকর্ড, সার্ভে রেকর্ড চেঞ্জ করা হচ্ছে, মানুষ তার বিরুদ্ধে লড়ছেন, প্রতিবাদ করছেন। পুরুলিয়া দেখেন এই টিলা বিক্রি করে দিচ্ছে, যেটাকে ওরা মনে করে জোর করে মানুষজনকে ঘরের মধ্যে ঢুকিয়ে মস্তানি করে কোম্পানির হয়ে দেওয়াল তুলে দিয়েছে, এবং একটা পর একটা আদিবাসী কমন ল্যান্ড গুলোতে, যেগুলো পঞ্চায়েতের জমি বা জঙ্গলের জমি। জঙ্গলের জমির অধিকার ইউপি 1-এর সময় আমরা লড়েছিলাম, এবং পাট্টা তাদের দিতে হবে। বনবাসী এবং যারা হচ্ছে জঙ্গলের ফরেস্ট ভিলেজ আছে, সেখানে তাদের রাইট এস্টাবলিশ করতে হবে। আমরাই লড়েছিলাম, আমরাই করেছিলাম। তারপর থেকে এখন আস্তে আস্তে তাদেরকে উৎখাত করা হচ্ছে। বিজেপি বা তৃণমূল শাসিত রাজ্যে কোনো জায়গাতেই ট্রাইবালদের যে ফরেস্ট রাইট আছে সেটাকে স্বীকার করা হচ্ছে না। তোমাদের অনেক প্রশ্ন হয়ে গেছে। সিবিআই কে বললেন যে আপনারা ভয়েস রেকর্ডগুলো, কল রেকর্ডগুলো পাঠিয়েছিলেন, মানে এটা কোন সময়? এটা কি ফার্স্ট সাপ্লিমেন্টারি দেওয়ার আগে না তারপরে? এটা আমার এখানে বলার কথাও নয়, কোর্টে লয়াররা বলবে। আমি কেন পাঠাবো? আমি সিবিআই এর চর নই। যাদের যে বাড়ির লোকজন দিয়েছে, যখন তদন্ত হয়েছে, কারণ তারা তো চাইছে সত্যটা বেরিয়ে আসুক, এবং মিথ্যাচার হয়েছে আর তার সঙ্গে বিচার হচ্ছে না, তারা বিচার চাইছে। আমি শুধু সিবিআই এর তদন্তের ফাঁক কিনা সেটা বলছি। আর এই জন্যই আমরা কেন সিজিওতে যাচ্ছি সেটা বলবো। আমরা চাই যাতে পূর্ণাঙ্গ তদন্ত হোক, কোনো সেটিং যাতে না হয়। বলছি, 1 নম্বর হচ্ছে ট্যাব কেলেঙ্কারি। আজকেও একাধিক লোক ধরা পড়েছে একাধিক জায়গায়, এবং এই মুহূর্তে বিকাশ ভবনে কিন্তু একটা টিম গেছে, যারা তার মানে কি একদম ওড়ায় গড়। জমি নিয়ে যত রেকর্ডে কেলেঙ্কারি হচ্ছে নবান্নতে বসে হচ্ছে। নবান্ন কম্পিউটার সিজ করলে জানা যাবে কিভাবে ল্যান্ড রেকর্ডস গুলোকে করা হচ্ছে। আগে ডিএলআর অফিসে হতো, সেন্ট্রালাইজ করা হচ্ছে, এজেন্সি দিয়ে করা হচ্ছে। যেরকম পরীক্ষা খাতা দুর্নীতি হয়েছে, বলছে এজেন্সির কাছ থেকে নিতে হবে, সরকারি সব তথ্য তাদের কাছে গেছে। একইভাবে সরকার এই যে মানি ট্রান্সফার করছে, এখানে হচ্ছে আইপ্যাকের ফান্ডিং, ভোটের রাজনীতি আর দুর্নীতি। যে সোর্স রিসোর্স গুলো দেওয়া হচ্ছে,
হাতে সরকারি সোর্স থেকে, এবং মানুষের যেটা প্রাপ্য সেটাকে ডাইভার্ট করা হচ্ছে। এটা অর্গানাইজ গ্যাংস করছে, তার মধ্যে তৃণমূল আছে, চোর চচ্চর আছে, সরকারি অফিসার আছে, সরকারি দপ্তর আছে। ট্যাব হোক, কিন্তু এই যে আরো কয়েকজন গ্রেপ্তার হলো, আরো কয়েকজন গ্রেপ্তার হলো, রেশন কালেক্টর এরকমই তো বলেছেন আপনারা, কয়েকজন গ্রেপ্তার হলো, আরো কয়েকজন গ্রেপ্তার হলো, তারপর আস্তে আস্তে সব ছাড় পাচ্ছে। নিয়োগ দুর্নীতি ক্ষেত্রে তো বলেছেন আজকে ধরা পড়ছে, কালকে ধরা পড়ছে, তারপর আস্তে ছাড় পাচ্ছে। মানে এখানে চিট ফান্ডের ক্ষেত্রে আজকে ধরা পড়ছে, কালকে ধরা পড়ছে, অমুক করে যাচ্ছে, তমুক করে যাচ্ছে, তারপরে সব বাইরে এসে বক্তৃতা করছে, এমএলএ এমপি মন্ত্রী মুখপাত্র হচ্ছে। নারদা কাণ্ডের সময় আজকে একে ধরেছে, কালকে ওকে ধরেছে, মমতা ব্যানার্জি রাস্তায় নেমেছেন, তারপরে দেখা গেল এখন শুধু যে অভিযোগকারী তাকেই বারবার ডাকা হয়। এখানে কি শিক্ষামন্ত্রীও দায়ী বলে আপনি মনে করছেন? অবশ্যই, কারণ আমাদের দেশের এই প্রশাসনিক ব্যবস্থা এত সেন্ট্রালাইজড হয়েছে যে মাথা ইনভলভ না হলে তলা দিয়ে এগুলো হয় না। তলা দিয়ে তো এই যে কি বলে সিভিক ভলেন্টিয়াররা টাকা আদায় করছে, চোখের সামনে দেখতে পাচ্ছ। যখন সিস্টেমের মধ্যে ঢুকে কারাপশনটা হয়, তাহলে তো হয় সেরকম কারাপ্ট সিস্টেম তৈরি করা হয়েছে বা সিস্টেমকে করাপ্ট করা হয়েছে। কে করবে সেটা? সেন্ট্রালাইজ কমান্ড সিস্টেমে হয়। মুখ্যমন্ত্রী বলেছেন যে যারা যারা ট্যাব পাননি আবার তাদেরকে টাকা দিয়ে দেওয়া হবে। তার মানে টাকা, ট্যাক্সের টাকা, 100 দিনের কাজের টাকা যারা পাননি, চুরি হয়েছে সেটা দেখবো না, আমি দিয়ে দেবো, নিজের খাতা রেখে দেবো। আবাস যোজনায় চুরি হয়েছে, আমরা কোনো কিছু করবো না, আমরা আমাদের কাছ থেকে দিয়ে দেবো। ট্যাপ কেলেঙ্কারিতে চুরি হয়েছে, আপনাদের দিয়ে দেবো। চিট ফান্ডে যেমন টাকা গেছে, যা গেছে গেছে, আমি 500 কোটি টাকার একটা ফান্ড করছি, একটা ব্যাংক করে দিচ্ছি, আপনাদের দিয়ে দেবো। তার মানে কি? যার ধর্ষণ হয়েছে, ঠিক আছে, আমি 10 লাখ টাকা দিয়ে দিতে পারি। তাহলে অপরাধ জগৎগুলি পরিচালনা করছেন। অপরাধীকে ধরবো, সমস্ত টাকা উদ্ধার করব, তাদেরকে শাস্তি দেবো, আপনার হক আপনাকে ফিরিয়ে দেবো, সেটা বলছেন না তো। দেখে এবার থেকে কলকাতা পুলিশও বলবে তো, যখন যত পকেট মারে যত অভিযোগ হবে, বলবে পুলিশ কমিশন দিয়ে দেবে টাকা আপনাকে, যদি সেরকম শার্টগার্ড হয়ে যায়, যেটা মমতার ক্ষেত্রে হয়েছে দুর্নীতির সঙ্গে তৃণমূল সরকারের বা কালীঘাটের বাড়ি মমতা ব্যানার্জি। আবাস নিয়ে অসংখ্য অভিযোগ, আজকেও বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে, গতকাল হয়েছে। যত দিন যাচ্ছে বিক্ষোভ তত বাড়ছে। সরকার বলছে কোথাও কোনো অসুবিধা নেই। কে বলে? কে বলে? মানুষ বিক্ষোভ দেখাচ্ছে কেন? যার পাওয়ার কথা সে পাচ্ছে না। যার 3 তলা 4 তলা বাড়ি আছে তার বাড়ি, যার খাতায় নাম আছে তাকে দেওয়া হচ্ছে না, যার নাম খাতায় নাম অন্য লোককে ঢোকানো হচ্ছে। 100 দিনের কাজের টাকার ব্যাপারে এবং আবাস যোজনার ক্ষেত্রে শহরে এবং গ্রাম দুটোরই এটা, এবং সেখানে কেন্দ্র সরকারও দায়ী। এই সমস্ত প্রজেক্টগুলোতে কেন্দ্র সরকার কেন দুর্নীতি বিরোধী ব্যবস্থা নিচ্ছে না? তার তো স্কিম, তার তো টাকা। আমি আবার বলবো, মাইনরিটি স্টাইপেন্ড হোক, এসসি ফান্ড হোক, এসটি ফান্ড হোক, উইমেন্স ডেভেলপমেন্টের ফান্ড হোক, কৃষকের ব্যাপারে হোক, কৃষির ব্যাপারে হোক, যত কেলেঙ্কারি হচ্ছে এগুলো সেন্ট্রালি স্পন্সর্ড স্কিম, সেগুলো স্টেটকে ট্রান্সফার করা হয়েছে, বাজেট সেন্টার থেকে আসে। আইন অনুযায়ী কেন্দ্রীয় বাজেটের টাকার 1 পয়সা এদিক থেকে 9-6 হয়, তাকে তো কিছু ব্যবস্থা নিতে হবে। তাহলে এরা বলছে হয়েছে আমি দিয়ে দেবো, কেন্দ্র সরকার কি বলছে? আমরা দেবো না, স্কিম বন্ধ করে দেবো। ক্ষতিটা কার হচ্ছে? সাধারণ মানুষের হচ্ছে। আসলে কেন ব্যবস্থা নিচ্ছে না? কারণ যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তারাই তো উঠবে বিজেপি। আর হচ্ছে লাস্ট, সেটা হচ্ছে লটারির যে দুর্নীতি। দেখা যাচ্ছে ভারতবর্ষের বুকে যাই হোক না কেন, শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের নামটা একটা যুক্ত হয়ে যাচ্ছে। সেটা জঙ্গি এগিয়ে বাংলা বলে বিজ্ঞাপন দিচ্ছে না। আগে নোবেল পুরস্কার হোক, ভালো সিনেমার জন্য পুরস্কার হোক, আমি নাম সম্পর্ক, রবীন্দ্রনাথ হোক, সত্যজিৎ রায় হোক, মৃণাল সেন হোক, ভালো মিউজিকের ক্ষেত্রে হোক, ভালো সাহিত্য হোক, সাহিত্য একাডেমি পুরস্কার হোক, বিজ্ঞানের জন্য হোক, গবেষণার জন্য হোক, ইয়াং ট্যালেন্ট হোক, বাংলার নাম আসবে। খাদ্যে স্বয়ংবর হোক, কৃষিতে হোক, মাছ চাষে হোক, আলু চাষে হোক, শিক্ষায় হোক, দায়িত্ব উন্মূলনে হোক, সব থেকে বাংলার নাম আসতো। এখন পরিবর্তনের পর এটা হয়েছে
ধর্ষণ হোক, গণধর্ষণ হোক, চুরি হোক, চুরি হোক, জুয়া হোক, কেলেঙ্কারি হোক, মদ খেয়ে মৃত্যু হোক, মদের টাকা রোজগার হোক, সবেতেই প্রথমকে পশ্চিমবঙ্গ। এই জন্য স্লোগান দিয়েছে এগিয়ে বাংলা। সিবিআই এর উপরে আপনারা আর ভরসা রাখছেন না? আর মানে আরটা তুমি বাড়তে দেবে। সিপিআইএম এর এই দপ্তরে বসে আমি, আমার পূর্বসূরি, আরো কেউ কবে সিবিআই উপর ভরসা রেখেছে? এই তদন্ত, যেটা মমতাকে যে প্রশ্ন করার কথা সেটা আমাদের করেছে। এই তদন্ত মমতা ব্যানার্জি প্রথম থেকে সিবিআই করে চিৎকার করতেন। সিপিআইএম প্রথম থেকেই বলেছে যদি শাসক দল এজেন্সিগুলোকে রাজনৈতিক স্বার্থে ব্যবস্থা করে, ব্যবহার নেয়, তাদের পেশাদারিত্ব যদি চলে যায়, ক্রিমিনাল জাস্টিস সিস্টেম যদি নষ্ট হয়ে যায়, ক্রিমিনাল ইনভেস্টিগেশনের যে অ্যাকুইপমেন্ট সেটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে দাঁড়িয়ে তারা যদি শাসক দলের উপরে, হোম মিনিস্ট্রির উপরে যদি নির্ভর করে, প্রায় পিএমও বা সিএমওর দিকে যদি তাকিয়ে থাকে এবং তারপরে তারা যদি ঠিক করে, তাহলে কখনোই তদন্ত ঠিকমতো হয় না। ব্যাপক কাণ্ডের সময় তো মনে হচ্ছে, তোমাকে বারবার বলছি, যে শিক্ষক নিয়োগের দুর্নীতি, ভর্তি পরীক্ষার দুর্নীতি, ব্যাপক কাণ্ডে সিবিআই করেছে, কিছু পায় ফেরস্তি করতে পারি। সমস্ত ব্যাংকের কেলেঙ্কারি, কারপ্শন, ফাইন্যান্সিয়াল যত ফ্রড, সেখানে প্রসিকিউট হার কি। এই জন্য তুমি আজকাল তো দেখবে এই আজি করে কাটবেও, যেদিন তুমি প্রশ্ন করলে যে কোর্ট বলেছে সিবিআই কে দেওয়া হোক, সেদিন আমি কি বলেছি, কোনো কি ব্যাপার হোক, ভরসা নেই। কিন্তু মানুষ চাইছেন, কোর্ট চাইছে, যাকে দেখুক, এই জন্য 100 দিন সময় দেওয়া হলো। করবে একটা তদন্ত চাইছিলেন, তদন্ত করছে, আর তারপরে কি হলো তোমার মনে আছে? শ্যামবাজার মোড়ে 10 তারিখে সন্ধ্যাবেলা যখন বললেন যে তোমাকে পেয়ে গেছে কলকাতা পুলিশ, সঞ্জয় রায়কে ফাঁসি দেবে, এবার মমতা বলে দিয়েছে আর এনকাউন্টার মারবে, অভিষেক বলে দিয়েছে। আর তখন দাঁড়িয়ে আমি কি বলেছিলাম? আমি বলেছিলেন বাড়ির লোকরা সিবিআই চাইছে, বিজেপি সিবিআই চাইছে। আমার উত্তর কি ছিল? পুরনো ক্লিপ বার করো। 10 তারিখে বলছিলাম, এক শিক্ষক নিদান করেছে সঞ্জয় রায়কে, তাতে হাসাপ করতে চায়, রেডলি তদন্ত বিরোধ দিতে চায় না, নামাচাপা দেওয়ার চেষ্টা করছে, আর সিবিআই কে দিয়ে কোনো লাভ হবে না। কিন্তু তখন সিবিআই কোনো অর্ডার দেয়নি। আমরা চাই বিচার বিভাগীয় সিটিং জাজকে দিয়ে, কারণ এই ব্যাপারে একেবারে সিবিআই ইডি নাম কামিয়ে নিয়েছে। মোদির ইচ্ছা অনুযায়ী, আরএসএস ইচ্ছা অনুযায়ী তারা করবে, তার বাইরে কিচ্ছু করবে না। সরি, সেখানেও তো, এবং এটাও বলেছি, যেখানে পুলিশ এখানে যুক্ত, তাহলে আইএস আইপিএস এসব ব্যাচ থাকে, এক জায়গায় ট্রেনিং হয়, একই ওরিয়েন্টেশন থাকে, কাকে মাংস খায় না। ধন্যবাদ। গতকাল দেখা গেল যে কুণাল ঘোষ একটা পোস্ট করেছেন তার আত্মহত্যার, জেল জীবনে কাকে কথা বললাম, কুণালের কথা বলছো বলো। এবং দেখা যায় যে কুণাল ঘোষ যখনই এই ধরনের কিছু পোস্ট করেন, তার নিচে ওর জেল জীবনের প্রসঙ্গগুলো কেউ পোস্ট করেন। কুণাল ঘোষ সাধারণ সম্পাদকের পদ ফিরে পেলেন, তারপর তিনি বলছেন আমি ওই জীবনগুলো ভুলে যাইনি। পিছনে অন্য কোনো কারণ আছে? তাকে জিজ্ঞেস করো। ও তো আমার মনে হয় ও এনজয় করে, ওকে সব কিছু গাল দিয়ে দিচ্ছে, আপনাকে এনজয় করে। তোমাকে দেখলাম খুব শখের পরিবেশে বলছে, এটা ভালো লাগলো না। এটা আমার, তোমারও দুঃখ এটা বুঝলাম আমি, তো পেছনে লেগো না, তাহলেই হবে। আস্তে তোমাদের হয়ে গেছে, কিন্তু হিন্দি তো আছে, ওই প্রশ্নটা ধরে নিয়েছি, তোমার প্রশ্ন করতে